তারেক জিয়ার এজেন্ট হলো কিন্তু নুরু। নুরুকে পিটাইয়া তারেক জিয়াকে দেখাই দিল, তুমি কি তোমার এজেন্টকে মাটিতে শোয়া দিছি। দেখেন একসাথে কয়টা কাহিনী এখানে। তার মানে হচ্ছে নুরু খরচ হয়ে যাওয়া বা নুরুকে মেরে ফেলা, এটা কিন্তু বর্তমান সরকারের একটা মাস্টার প্ল্যান। আপনি জানেন যে যুদ্ধে সেনাবাহিনীর যদি কোনো সোলজার আহত হয় সিরিয়াসলি, তাকে পিছনে পেলে যায় না, তাকে গুলি করে শুট করা হয়। এখন নুরু হচ্ছে আহত সৈনিক, ওই যুদ্ধের আহত সৈনিক, তাকে তার সাথে যারা আছে তারা গুলি করে মেরে ফেলবে। নুরুকে দিয়ে শুরু, কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। আপনারা জানেন এই নুরু বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করার যে প্রথম যে প্রস্তাব, সেটা কিন্তু নুরু তুলেছিল। এই নুরুরা বলছে আওয়ামী লীগ একটি পেশিবাদী সংগঠন, এটাকে ব্যান করতে হবে। এই সংগঠনের ব্যানের বিরুদ্ধে নুরুরা প্রথম কথা তুলেছিল। আজকে নুরুর জন্য অনেকেরই মায়া হচ্ছে, কিন্তু গতকালও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 7 জন আওয়ামী লীগের কর্মী সমর্থককে হত্যা করা হয়েছে। তাদেরও সন্তান আছে, তাদেরও স্ত্রী আছে, তাদেরও মধ্যবয়সী তরুণ এবং কেউ কেউ 19-20 বছরের ছেলে, তাদেরকে হত্যা করা হয়েছে। তাদেরকে হত্যার পর তাদের লাশটিকে সৎভাবে সৎকার করার জন্য আত্মীয় স্বজনকেও কাছে বিটতে দেওয়া হয়নি। এক দেশে কি বৈপরীত্য দেখেন, নুরুকে নিয়ে ওমকে দেখতে যায়, তোমকে দেখতে যায়, আগে পিটায়, তারপরে দেখতে যায় পুলিশ দিয়া পিটায়, আর্মি দিয়া পিটায়, আবার তাকে তদন্ত করা হবে, অমুক করা হবে, তমুক করা হবে সেটাও বলে। এবং আরো একটি মজার ব্যাপারটা দেখেন, নুরুকে যখন পিটানো হয় অন্তত 10টি ক্যামেরায় সেটি ধারণ করা হয়েছে। সেই জায়গায় জাতীয় পার্টির কোন নেতা অথবা কর্মী আধা মাইলের মধ্যেও দেখা যায়নি। কিন্তু সরকার কি বলছে, জাতীয় পার্টির কর্মীদের নির্মম প্রহারে নুরু আহত অথবা নিহত। কিন্তু নুরুর আহত হওয়া এবং নিহত হওয়ার সাথে জাতীয় পার্টির কর্মীদের 1 মাইলের মধ্যেও কোনো সম্পর্ক ছিল না। নুরুকে যারা পিটিয়েছে বাংলার মানুষ সেটি দেখেছে। নুরুকে যারা পিটিয়েছে তারা কিন্তু অস্বীকার করেনি যে তারা নুরুকে পিটায়নি। আইএসপিআর সেনাবাহিনীর যে মুখপাত্র, সেখান থেকে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কালকে প্রথম আলোতে আমি দেখেছি, তারা বলেছে যে উন্মত্ত জনতাকে ঠান্ডা করার জন্য, উচ্ছৃঙ্খল জনতাকে বারবার বলার পরও তারা যখন নিবৃত হচ্ছিল না, তখন সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তার মানে সেনাবাহিনী বলছে তারা বল প্রয়োগ করে নুরুরে ফিটাইছে, আর সরকার বলছে কি যে একটা দুষ্কৃতিকারী বাহিনী, জাতীয় পার্টি, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের লোকেরা নুরুরে পিটিয়েছে। এখন আপনি ব্যাপারটা বোঝেন, আওয়ামী লীগ মাঠে নেই, দেশে নেই, কাজে নেই, তারপরেও আওয়ামী লীগের ভয়ে ততস্থ। এই যে ভারতীয় রয়ের এজেন্ট যে কিনাকি বসে আছে, এই কিনাকি রয়ের এজেন্টদেরকে দিয়েই নুরুকে যে পিটার নাই, এর কি প্রমাণ আপনাদের কাছে আছে? আমি তো বলবো ভারতের রয়ের যেসব এজেন্টরা বাংলাদেশে আছে তারাই কিন্তু এই নুরুকে পিটিয়েছে। এটা শুরু, এটা শেষ নয়। এই মিছিল চলতে থাকবে। নুরুর পরে হতে পারে রাশেদ, রাশেদের পরে হইতে পারে বাসেদ, এরপরে কাশেম, এরপরে জব্বর, এরপরে খালেদ, অনেক আপনারা শুনতে পাবেন। এনসিপিও কিন্তু এই লাইনের বাইরে নয়। মনে রাখেন, এই যে শুরু, এই শুরুটার শেষ আরো অনেক পরে হবে। প্রত্যেকটা ল্যাংটা বাহিনী, প্রত্যেকটি হত্যাকারী, প্রত্যেকটা মব সৃষ্টিকারী, প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা বাড়ি জ্বালানোকারী, 32 নম্বরে হামলাকারী, মানুষের বাড়িতে বুলডোজার চালানো ব্যক্তি, প্রত্যেকের অবস্থা নুরুর মতো হবে অথবা তার চেয়েও খারাপ হবে। সময় তুমি বৃদ্ধ যাযাবর, এই সময় যাযাবর বৃদ্ধ যাযাবরের মতো হাঁটে, দ্রুত হাঁটে না, আস্তে আস্তে হাঁটে। কিন্তু সময় আসছে তাদের কাছে, তৈরি হতে বলেন। এই এনসিপির প্রত্যেকটা পান্ডাকে
কুত্তাকে যেভাবে মানুষ পিটায়, নুরুকে কিন্তু কালকে সেভাবে পিটানো হয়েছে, কুত্তার মতো করে পিটিয়েছে। ঠিক এই এনসিপি প্রত্যেকটি দালালকে, এনসিপির প্রত্যেকটি দর্শককে, চাঁদাবাজকে, রাষ্ট্রকে ধর্ষণ করার ব্যক্তিদেরকে এইভাবেই নির্মমভাবে পেটানো হবে। রেডি হচ্ছে বাহিনী। কোথায়? এই বাংলাদেশের ভেতরে। আর এর নেতৃত্বে কারা থাকবে জানেন? ওই কিনাকিরা এটার নেতৃত্ব দিবে, আর এই পিটানি, এই ঠেঙানি চলতেই থাকবে। বাংলাদেশে গতকাল একটি নাটক হলো। ওই নাটকে নায়ককে পুলিশ বেদম পিটানোর পর তিনি আহত হলেন, নিহত হওয়ার কাছাকাছি গেলেন, কিন্তু নিহত হলেন না। এটা অনেকটা নাটকের মতো। কেন নাটক বলছি দেখেন, এর আগে মব কালচার সৃষ্টি যারা করেছে তাদের কাউরে কিন্তু পুলিশ পিটায়নি। মব কালচারে পুরো দেশটি ধ্বংসের দ্বার প্রান্তে। বাংলাদেশের এখনের অবস্থান যদি আপনি আন্তর্জাতিকভাবে পর্যালোচনা করে দেখেন, সোমালিয়া, ইউগান্ডা, তানজানিয়া, ওই রকম রাষ্ট্রের যে ল অ্যান্ড অর্ডার যে মানদণ্ডে আছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার তার চেয়ে নিচে চলে গেছে। কারণ এখানে আপনি দুষ্টকে দমন করা হয় না, সৃষ্টকে লালন করা হয় না। এখানে দুষ্টকে লালন করা হয় আর সৃষ্টকে জেলে পুরে দেওয়া হয়। আপনি যদি দেখেন যে দুদিন আগে যে ঘটনাটি ঘটল, দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী, দেশের খ্যাতিমান প্রফেসর, দেশের খ্যাতিমান সাংবাদিক, মুক্তিযোদ্ধা, তাদেরকে মব গিয়ে আক্রমণ করলো। আর পুলিশ বলল কেউ যদি মামলা না করে তাহলে সেটার বিচার করতে পারবে না, মানে পুলিশ কোনো মামলা নিতে পারবে না। আর তাদের বিরুদ্ধে, প্রতিষ্ঠিত এইসব মানুষের বিরুদ্ধে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করলো। এই যে বুদ্ধিভিত্তিক বেশ্যাবৃত্তি একটা দেশে সৃষ্টি হয়েছে, তার সূত্রপাত করেছিল এই নুরা পাগলা। অর্থাৎ বাংলাদেশকে ডিরেল করার যে চক্রান্তটি প্রথমে শুরু হয়েছিল ইসরায়েলের কাছ থেকে টাকা নিয়ে। আপনারা জানেন যে মোসাদের টাকার ইতিহাস বাংলাদেশের সমস্ত পত্রিকা, আন্তর্জাতিক মিডিয়াতে, গণমাধ্যমে এসছে যে নুরা পাগলা প্রথমে মোসাদের কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশ যে সরকার, স্থিতিশীল একটি সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ শুরু করে 2018 সালের পর থেকে। তারপর আস্তে আস্তে এই খেলাটা আর নুরা পাগলার হাতে থাকেনি, এটা নানান পথ পরিক্রম করে অন্যদিকে চলে গেছে। এই নুরা পাগলাই হচ্ছে যে ভারত বিরোধী যে শক্তি আছে, সেই শক্তিকে আবার নতুন করে চাঙ্গা করে তোলার মূল হোতা। এখন যদি কেউ বলে এই নুরা পাগলার পিটানোর পিছনে ভারতের কোনো জেমস বন্ডের হাত আছে, তাহলে কি আপনি অস্বীকার করবেন বা আমি অস্বীকার করব? আমার কাছে তার কোনো প্রমাণ নেই। তবে বিজ্ঞজনেরা বলেন এই ইউরোপের ফ্রান্স দেশে কি নাকি একজন লোক বাস করে, তিনি নাকি রয়ের এজেন্ট। তিনি নাকি 2-3 দিন আগে নুরা পাগলাকে দেখে নেবেন বলে একটি সতর্কবাণী দিয়েছিলেন, একটি ব্যাদ বাণী দিয়েছিলেন। তার সে বাণীটি ফলে গিয়েছে 3-4 দিনের মাথায়। এর কারণটা কি আপনারা বুঝতে কি কষ্ট হচ্ছে? যে সাপকে বলছে, মানে যিনি সাপ তিনি ওঝা। এখন নুরুকে বলল তুমি তো বলো যে তুমি বড় শক্তিধর, তুমি আন্দোলনের স্টেক হোল্ডার। আমার সোনার ছেলেরা তো যেখানে এখানে মব করছে, মব করে হয় মানুষ মারছে, আর যদি মব করে মানুষ না মারতে পারে অন্তত টাকার থলি নিয়ে চলে আসতেছে। তো এরকম সোনার ডিম পাড়া হাঁসদের সাথে তোমাকে আমি একসাথে দেখবো, এর কারণটা কি? এর তো কোনো কারণ থাকতে হবে। তো কারণ হিসেবে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম। অ্যাসাইনমেন্টটা কি? যে জাতীয় পার্টির যে কার্যালয়টি ঢাকাতে আছে বিজয়নগরে, সেটি তোমাকে ভাঙতে হবে এবং সেখানে মব সৃষ্টি করতে হবে। জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে পিটিয়ে সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারো তাহলে তুমি পরীক্ষায় পাস। নুরু বললেন
রাশেদ বললেন এটা তো কোনো ব্যাপারই না, 1-2 ব্যাপার। যদি আওয়ামী লীগের কথা, জামাতের কথা বা বিএনপির মতো দলের কথা বলতেন তাহলে হয়তো মনে কাঁপুনি আসতো, কিন্তু বিএনপির না, আওয়ামী লীগও না, জামাতও না, এটা জাতীয় পার্টি, ছোট্ট একটা দল, থাবড়াইয়া বাইর করে দেবো, এই চিন্তা ভাবনা করে নুরু তার মব বাহিনী নিয়ে গেলেন। এদিকে দিয়ে আসিফ নজরুল সার সেনাবাহিনী এবং পুলিশকে বলল, দেখো আমরা এখন পরীক্ষা নিচ্ছি তোমাদের শক্তি বেশি না নুরুর মবের শক্তি বেশি। যদি নুরুর মব যদি টিকে যায় তাহলে তোমরা আউট, আর যদি নুরুর মবের শক্তিকে তোমরা যদি পরাজিত করতে পারো, সোয়াইয়া দিতে পারো, তাহলে তোমরা ইন। খেয়াল করি দেখেন, তারা ওজা আবার তারা সাপ পুড়ে, তারাই সাপ পালে। তো তারা কি করছে, নুরুকে দিক দিয়ে অ্যাসাইনমেন্ট দিল, জাতীয় পার্টির অফিসে গিয়ে তুমি মব সৃষ্টি করো, আর পুলিশ আর আর্মি বাহিনীকে বলল যাও তাদেরকে সোয়াইয়া দেওয়ার ব্যবস্থা করো। নুরুকে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। আপনারা জানেন গত বছর বিএনপি চেয়ারপারসনের মানে ভাইস প্রেসিডেন্ট, এখন ধরি বিএনপির চেয়ারপারসনে ধরেন খালেদা জিয়া এখন অ্যাক্টিভ নেই, তারেক রহমান সাহেব যদিও প্রবাসে, তিনি এখন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন। তো তিনি বলেছিলেন যে 10 মিনা অঞ্চল, যেটা বরিশালের, যেখান থেকে গোলাম মাওলা রনিকে বিএনপি আগের বার নমিনেশন দিয়েছিল, সেখান থেকে বিএনপির নেতা নেত্রীদেরকে বলে দেওয়া হয়েছে ওখান থেকে নুরুকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। অর্থাৎ নুরু বিএনপির একটি বি টিম হিসেবে কাজ করছিল, কারণ ওই সিগন্যাল থেকে আমরা বুঝেছিলাম। তখন এখন নুরুকে দিয়ে হয়তো বিএনপি তার পারপাস সার্ভ করাবে, এরকম একটা ধারণা এনসিপি এবং জামাতের মধ্যে ছিল। তো এখন সরকার যেটা আছে এটা মূলত এনসিপি এবং জামাতের সরকার। বিএনপির কিন্তু সেরকম শক্ত কোনো অবস্থান নেই, বিএনপিকে ভালোবাসে 2-4 জন লোক আছে, কিন্তু তারাও খুদকুড়ার লোভে তারাও কিন্তু তাদের প্রভু বিএনপির নাম ভুলে গেছে। তো নুরু এই পারপাসটা সার্ভ করছিল। এখন নুরুকে যদি পিটিয়ে দেওয়া না যায় তাহলে এনসিপি এবং জামাতের শ্রেষ্ঠত্ব কিভাবে প্রমাণ হবে? তারেক রহমানকে তো একটা ভয় দেখাতে হবে যে তোমার যে এজেন্ট তাকে পিটাইয়া আমরা তোমাকে মেসেজ দিলাম, তুমি যদি 800 তোমাকেও কিন্তু এভাবে পিটানো হবে। সেই জন্য নুরুকে পিটানোটা নানান দিক থেকে প্রয়োজন তাদের ছিল। কাদের? এই বর্তমানে যে অবৈধ ইউনূস সরকার আছে তাদের। নুরুকে পিটানোর জন্য 1 নম্বর হচ্ছে কিনাকি যারা আছে, কিনাকিরা ভারতের যে আছে, রয়ের এজেন্ট, এই রয়ের মাধ্যমে কে জানি কোনো জেমস বন্ড পাঠিয়ে দেওয়া হয়েছিল কিনা এই নুরুকে পিটানোর বাহিনীর সাথে, হলে হতেও পারে। এই কিনাকির একটা মিশন। দ্বিতীয় হচ্ছে জামাত এবং এনসিপি, আসিফ নজরুল এবং ইউনূস গং চিন্তা করেছেন যে বিএনপি যদি মাঠে চলে আসে, তারেক জিয়া যদি মাঠে চলে আসে, সে যদি নেতৃত্ব দিয়ে পুরো বাংলাদেশে বিএনপিকে চাঙ্গা করে দিতে পারে, তাইলে তার যে মব বাহিনী এনসিপি, তার যে বাটপার সিটিং বাহিনী, এই যে হাসনাত, তারপরে সার্জিস, তারপরে ওই যে নোয়াখালীর দিনে দিনে বিল্ডিং তুলে ফেলছে যে ওটা, হান্নান মাসুদ, এই যে মব বাহিনী, এই মব বাহিনীর তো বেল শেষ। কারণ তাদের কথায় তখন আর পাবলিক মোবিলাইজ করবে না। সামনে নির্বাচন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তুলাধুলা করে ফেলবে। সেই জন্য চাচ্ছে যে বিএনপির নেতা জানে বাংলাদেশে আসতে না পারে। এই জন্য তার যে এজেন্ট গঠন করেছে, উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড করে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধু জাতির পিতা যার নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি তার স্মৃতি, তার ইতিহাস সম্পূর্ণ মুছে ফেলা, এইটা ছিল তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যে তারা কাজ করতেছে। গত সপ্তাহে যে 2টি ঘটনা ঘটলো সেগুলোর ওই একই উদ্দেশ্যেই, যে মুক্তিযোদ্ধাদের জাতির জনকে হেয় করা হয়েছে, তার বাড়ি ভাঙা হয়েছে, মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলা হয়েছে। এর আগে একজন মুক্তিযোদ্ধা যিনি প্রধান বিচারপতি ছিলেন, তার গলায় জুতার মালা পরা হয়েছে এবং তাকে জুতা দিয়ে তার গালে পিটানো হয়েছে। তো এইরকম মুক্তিযোদ্ধাদেরকে অপমান করার উদ্দেশ্যই হলো
যে মুক্তিযোদ্ধাদের সম্মানকে মুছে ফেলা, ইতিহাস মুছে ফেলা, বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে ইউনূস ধর্মীয় মৌলবাদীদেরকে স্পন্সর করতেছে। তারা বাংলাদেশকে একটা তালিবানি রাষ্ট্র, আফগানিস্তানের মতো একটা রাষ্ট্র বানাতে চায়, অথবা ইরানের মতো একটা ইসলামিক প্রজাতন্ত্র করতে চায়। এই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে এবং সেগুলোর এই যে সমস্ত ঘটনা অলমোস্ট প্রতিদিন ঘটছে তারই একটা অংশ। তো আমি প্রথমেই সাংবাদিক সম্মেলনে গোল টেবিল বৈঠকে যে ঘটনা ঘটছে এটা নিন্দা করার ভাষা আমার নেই, কারণ লতিফ সিদ্দিকী আমার রাজনৈতিক গুরু ছিল। উনি যখন ছাত্র নেতা ছিল, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ছিলাম। তাকে এইভাবে অপমানিত হতে দেখে, লাঞ্ছিত হতে দেখে আমার দুঃখের সীমা নাই। আমি সারা রাত ঘুমাতে পারি নাই। এর সাথে অন্য যারা লাঞ্ছিত হয়েছেন তাদেরও আমি সমবেদনা প্রকাশ করছি, এই ঘটনার নিন্দা করছি। তো এখন আসি যে কেন এই ঘটনাগুলো ঘটছে, এর পিছনে ষড়যন্ত্র কি, এর পিছনে শানে নজর কি, সেগুলো পিন পয়েন্ট করে বলা খুব মুশকিল। কারণ এত কিছু ঘটনা ঘটছে, এতগুলো পার্টির স্টেক হোল্ডার আছে। তো আমেরিকার ইন্টারেস্ট সেখানে আছে, ভারতের ইন্টারেস্ট আছে, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের ইন্টারেস্ট আছে, জনগণের ইন্টারেস্ট আছে। সবকিছু মিলে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, সেনাবাহিনীর আরেকটা স্টেক হোল্ডার, তো এইখানে সেনাবাহিনীর ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কি চায় সেটা স্পষ্ট নয়। এক এক সময় তারা হুঙ্কার দেয় সেনাপ্রধান, আবার কতক্ষণ পরেই তারা নতজানু হয়ে চুপচাপ থাকে। এই সেনাবাহিনী যে কাজটা করেছে এটা জনগণের মাঝে স্পষ্ট হওয়া উচিত। সেটা কি? সেনাবাহিনীর দায়িত্ব হলো একটা শাসনতান্ত্রিক সরকারকে রক্ষা করা। 3 অগাস্টে তারা দরবারে হলে মিটিং করে বলল তারা সরকারকে রক্ষা করবে না, তারা জনগণের বিরুদ্ধে যাবে না। জনগণ কারা? তারা সন্ত্রাসী, তারা বিদেশি শক্তির কাছ থেকে টাকা পেয়ে তারা একটা সন্ত্রাসের আয়োজন করছে। সেই পরিস্থিতিতে সেনাবাহিনীর দায়িত্ব ছিল একটা লিগাল গভর্নমেন্টকে, শাসনতান্ত্রিক গভর্নমেন্টকে রক্ষা করা। তারা সেটা করলো না। তারপরে কি করলো? যে সমস্ত ঘটনা এখন আস্তে আস্তে বেরোচ্ছে, সিকোয়েন্স ও ইভেন্ট যদি আমরা দেখি, প্রধানমন্ত্রী রিজাইন দেন নাই, তিনি বিদেশে যান নাই। তার আগের দিন 4 তারিখে সেনাপ্রধান বিএনপির সামরিক উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা একজন মেজর জেনারেল আকবর, তাকে বলেছে যে বিরোধী দলের বিএনপি জামাতের সাথে যোগাযোগ করো, আমি আগামীকাল সরকার গঠন করব, তারা রাজি আছে কিনা। তো এটা তো একটা কু ছাড়া আর কিছু না। তারপরে বলেই বেড়াচ্ছে যে আমরা এই সরকারকে রক্ষা করব, সমর্থন করব। এই সরকারকে, এটা অবৈধ সরকার। সেনাবাহিনী যেখানে বৈধ সরকারকে রক্ষা করলো না, অবৈধ সরকারকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। তো যে ঘটনাটা ঘটলো, এটার বিভিন্ন সিনারিও হতে পারে, বিভিন্ন থিওরি হতে পারে। সেটা হলো যে এই সরকার চায় না বাংলাদেশে নির্বাচিত সরকার আসুক নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ অন্য কথায় তারা নির্বাচন দিতে চায় না। আর দ্বিতীয়টা হলো যে তারা ক্ষমতায় থাকবে, ইউনূস আজীবন ক্ষমতায় থাকবে, কোনোভাবেই ক্ষমতায় থাকবে না। এখন বিদেশিদের প্রেসারে যে নির্বাচনের কথা উঠছে, নির্বাচন দিতে বাধ্য হচ্ছে, সেইটা যদি হয় তাহলে মোহাম্মদ আলী যে সিনারিওটা বলল, সেই নির্বাচনে যেন ইউনূসের সিলেক্টেড সরকার বা তাকে, সে যাকে চায় তাদেরকে জিতানো। প্রথম তারা ভেবেছিল স্টুডেন্টদেরকে ক্ষমতায় বসাবে, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তাদের কোনো সমর্থন নাই। এখন ইউনূস ভর করেছে বিএনপির উপরে। বিএনপি কে ক্ষমতা বসাতে হলে তাহলে আওয়ামী লীগের মোহাম্মদ আলী সিদ্দিকী যে কথা বললো যে আওয়ামী লীগের ভোট যদি জাতীয় পার্টি পায়, জাতীয় পার্টি ইলেকশনে যেতে চায়, তাহলে বিএনপি জিততে পারবে না। তো সেই জন্য জাতীয় পার্টিকে ব্যান করার জন্য এটা একটা ষড়যন্ত্র। ব্যান করতে কি উসিলা লাগবে? সেটা হলো বলবে যে এই জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের সমর্থক, 14 দলের বা 13 দলের সমর্থক ছিল, তারা হলো সহযোগী, স্বৈরাচারের সহযোগী। এই অজুহাতে অ্যাটর্নি জেনারেল বলেছে যে এই জাতীয় পার্টিকে ব্যান করার অনেক যুক্তি রয়েছে।
আর নূর, কেন নূরকে আমরা সবাই চিনি, তার নামই তো বিকাশ নূর, অর্থাৎ যে টাকা দিবে তার পক্ষে সে কথা বলে। আমাদের নেত্রীকে বলেছিল মা বলে ডেকেছিল, এখন তার বিরুদ্ধে সে কথাবার্তা বলে, তারা অকথ্য ভাষায় কথাবার্তা বলে আন্দোলন করে। কাজেই নূরকে দিয়ে এই সিনারিও হতে পারে যে জাতীয় পার্টিকে ব্যান করার জন্য জাতীয় পার্টি এর অফিস দখল করতে চাচ্ছে, সাংবাদিক সম্মেলন করতে চাচ্ছে। এইটা একটা থিওরি হতে পারে যে জাতীয় পার্টি সহ 14 দলের কেউ যেন ইলেকশনে না আসতে পারে, আওয়ামী লীগের মতো তাদের ব্যান করতে পারে, এইটা একটা উদ্দেশ্য হতে পারে। আর একটা উদ্দেশ্য হলো তাই যে তারা ইলেকশন দিবেই না, যদিও আমেরিকার প্রেসারে বা বহির্বিশ্বের প্রেসারে বলছে ইলেকশন দিতে হবে, একটা ডেট ফিক্স করেছে ফেব্রুয়ারি মাসে, কিন্তু ইলেকশন না দেওয়ার জন্য এই যে ইন্টারনাল যে কনফিউশন, যেমন প্রেস ক্লাবের ওইখানে যে এরকম লতিফ সিদ্দিকী সহ সিনিয়র নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে, সেটার একটা কারণ হতে পারে। আর একটা হলো যে দেখাবে যে নূরের যে মারপিট হলো, দুই পক্ষে আহত হলো, এই একটা অজুহাত দিয়ে যে না দেশে ইলেকশন করার মতো অবস্থা নাই। গোপালগঞ্জে তারা ওই অজুহাত দিয়েছিল। তো আরো ষড়যন্ত্র করে, আরো পরিস্থিতি সৃষ্টি করে গৃহযুদ্ধ তারা বাড়াতে পারে। এবং আরেকটা সিনারি আমি সবসময় যেটা বলি, আন্তর্জাতিক যে সুপার পাওয়ারের যে কনফ্লিক্ট, যেটার একটা প্রক্সি ওয়ার বাংলাদেশে হতে পারে। যে এই যে চিটাগাং বা রাখাইনের সমস্যা নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, চিটাগাং পোর্ট, তারপরে আমাদের সেন্ট মার্টিন ইত্যাদি, আমেরিকা যেটা করতে চাচ্ছে ইউনিস সরকারের মাধ্যমে, এখন বলা হচ্ছে যে আমেরিকা, ইউনিসের সরকার এবং পাকিস্তান একদিকে রাখাইনের ইস্যুতে যদি বার্মার সাথে রাখাইনের মানে মিলিটারি গভর্নমেন্টের সাথে যুদ্ধ হয়, তখন তার স্পিল ওভার বাংলাদেশে পড়তে পারে, তখন বলবে ইলেকশন করা যাবে না। আর তখন আমেরিকার প্ল্যান যদি বাস্তবায়িত ইউজ করতে চায়, ইভেন ওয়াকারও একবার বলে বিরুদ্ধে, আবার বলে পক্ষে, ওয়াকারও যদি ওই পক্ষে যায়, তাহলে কি হবে? তখন অপর পক্ষে চায়না, ভারত এবং রাশিয়া এটা কোনো ক্রমে মেনে নিবে না। তাহলে এই আন্তর্জাতিক একটা কি বলে প্রক্সি ওয়ারের ব্যাটল ফিল্ড হবে বাংলাদেশ। তো এই সমস্ত সিনারিও এক্সিস্ট করতেছে। এগুলো করে ইউনুসের একমাত্র উদ্দেশ্য হইল ক্ষমতায় আজীবন থাকা, আর যদি ক্ষমতায় সে থাকতে পারে তাহলে বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্র, মৌলবাদী ইসলামিক সন্ত্রাসী রাষ্ট্র। এই যে লতিফ সিদ্দিকীকে সহজে অন্যান্য প্রফেসর সবাইকে যে ইনসাল্ট করলো, এরা কারা? এদেরকে চিহ্নিত অলরেডি করা হয়েছে। হিজবুত তাহরির ওই দাঁড়িয়েওয়ালা এক ভদ্রলোক ছিল, সে হিজবুত তাহরির নেতা। তারপরে লতিফ ভাইকে যে ইনসাল্ট করেছে তার ঠিকানা বেরিয়েছে, সে জামাতের একজন নেতা। অর্থাৎ এগুলো জামাত শিবির এই ঘটনাগুলো করতেছে এই জন্য যাতে দেশে গৃহযুদ্ধ বাজে, এবং গৃহযুদ্ধের জন্য তারা প্রস্তুত। তারা 400-র মতো থানা রুট করেছে, সেই অস্ত্রগুলো তাদের হাতে। পাকিস্তান থেকে অস্ত্র আসতেছে, সেটা তাদের হাতে। আর সেনাবাহিনী তো ওয়াকারের এবং অন্যান্য লোকের অ্যাক্টিভিটি থেকে আমরা বুঝতে পারি তারা কোন পক্ষে যাবে। তারাও হয়তো জনগণের পক্ষে বা বাংলাদেশের পক্ষে থাকবে না। তো কাজেই সিচুয়েশনটা খুবই মানে বাংলাদেশের ভবিষ্যতের জন্য ব্লিক, অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারময়। কে যেন একটা ইয়েতে বলতেছিল, এক টকশো হোস্ট কবিতা আবৃত্তি করতেছিল যে সকালবেলা বাংলাদেশের সকাল এত অন্ধকার যে আমরা সূর্য দেখতে পাচ্ছি না, আলো দেখতে পাচ্ছি না। বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এটা অজানা। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার কাছে আমি ঘুমাতে পারি না। এটা অত্যন্ত ব্যথিত ব্যাপার যে জাতির জনক বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অস্বীকার করা হচ্ছে। মুক্তিযুদ্ধের যে 3-4টি যে মূল মন্ত্র, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, গণতন্ত্র, এগুলো মুছে ফেলা হচ্ছে। তো পরিস্থিতি খুবই আশঙ্কাজনক, খুবই বিপজ্জনক। বাংলাদেশের ভবিষ্যতে কি আছে বলা এই মুহূর্তে মুশকিল। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, মোহাম্মদ আলী সিদ্দিকী। আপনার কাছে আরেকটি বিষয় একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই, সেটি হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার
বিবৃতি দিয়েছে নূরের উপরে আঘাত করা বা তার উপরে হামলা করা, পিটানো, তাকে আহত করা, এইসব নিয়ে গতকালকে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি দিয়েছিলেন, নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। আজকে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু তারা এই বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর উপরে যে মব হলো, হেনস্থা করা হলো, গ্রেপ্তার করা হলো, কিংবা হাফিজুর রহমান কার্জন অথবা অন্য মুক্তিযোদ্ধা অথবা সাংবাদিক পান্না, এই বিষয়ে তাদের কোনো বিবৃতি বা কিছুই দেখা গেল না। এমনকি শিক্ষক সমাজ, তাদের পক্ষে যারা ছিলেন, তারাও কোনো বা প্রতিবাদ কিছু করলেন না। এইটা কারণ যে প্রসঙ্গের অবতারণা আপনি করলেন, প্রশ্নটা হচ্ছে যে ডক্টর নুরুন নবী উনি ব্যাখ্যা করেছেন যে এই সরকার আসলে কে। এটা ফরেন ইম্পোর্টেড ইমপ্ল্যান্টেড একটি পাপেট গভর্নমেন্ট, নো লেজিটিমেসি, আনকনস্টিটিউশনাল অ্যান্ড অকুপেশনাল ফোর্স, এবং তারা অকুপাই করেছে যে পাওয়ার, এবং তার যে সর্বশেষ একটা ভিত্তি তারা হাইকোর্টের থেকে, উচ্চ আদালত থেকে একটা রেফারেন্স নিয়ে প্রদর্শন করেছে, সেটাও ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এটা ভুয়া। কারণ চিফ জাস্টিস সহ অন্য বিচারপতি যারা ক্যান্টনমেন্টে অবস্থান করছিলেন, উনি কোনো হিয়ারিং করেন নাই, এবং তাদের সিগনেচার ছাড়া আইন মন্ত্রণালয় থেকে একটা কাগজ তৈরি করে সেটা দিয়ে তাদেরকে শপথ করানো হয়েছে। যেখানে একটা দেশে কনস্টিটিউশন ভ্যালিড রয়েছে, এবং তার অন্যতম একজন উপদেষ্টা যিনি আমেরিকা থেকে গেছেন, আলী ডিয়াজ, তিনি নিজে স্বীকার করছেন যে আমরা কনস্টিটিউশন ভায়োলেশন করে এখানে আসি, সরকারে আসি, কাজ করতেছি। তো এই অবৈধ মানে অনির্বাচিত দখলদার সরকারের কাছে আপনি আইনের শাসন প্রত্যাশা করাটা, এটা কোনোভাবেই হয়তো আমরা করতে পারি না। সে কারণেই তারা ওয়ান আইড, মানে এক চক্ষু তাদের অন্ধ। তো সে কারণে আপনি যে কথাটা বললেন যে নূরের উপরে হামলা হয়েছে, এই সারা দেশে হাজার হাজার এই ধরনের মব ভায়োলেন্স তারা করেছে। তারা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের সেই ঐতিহাসিক 32 নম্বরের যে বাড়ি, সেটা বাড়ি না, সেটা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সরকারকে দান করে দেওয়া হয়েছে। সেই ট্রাস্ট তারা গুড়িয়ে দিয়েছে 2 দিন ব্যাপী বুলডোজার নিয়ে দিয়ে। সেখানে তারা কোন সরকারের বিবৃতি বা সেটা রক্ষার জন্য সেনাবাহিনী পুলিশকে এগিয়ে আসে নাই। এবং সুধা সদন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বামীর তৈরি করা নিজস্ব একটি বাসভবন, সেই বাসভবনকে ওইভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়েছে। সারা দেশে এরকম শত শত স্থাপনা তারা ধ্বংস করেছে। তো সেই জায়গায় আমরা যদি প্রত্যাশা করি যে ডিআরইউতে যে গোলটেবিল বৈঠক ছিল, সেইখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী সহ অন্যান্য বরেণ্য শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক বৃন্দ যারা হেনস্থ হয়েছেন, শারীরিক ভাবে নিগৃহীত হয়েছেন, এবং তাদেরকে হাত করা পরে অত্যন্ত নিন্দনীয় যে তাদের পিছনে পিঠমুড়া করে সেখানে হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে আদালতে তোলা হয়েছে। আমার কাছে ওই সময় মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিরুদ্ধে যখন অসংখ্য মামলা উনি আদালতে হাজিরা দিতেন, বিভিন্ন গল্প মানুষের মানে কি বলে সিম্প্যাথি অর্জনের জন্য উনি বলতেন, তুলে ধরতেন। কিন্তু তখন কিন্তু উনি একজন মানে ক্রিমিনালি কনভিক্টেড ফেলন, তার হাতেও কিন্তু হাত করা পরানো হয়নি, তাকে কোথাও অসম্মান করা হয়নি। আমাদের ওয়ার্ক ক্রাইম ট্রাইব্যুনালের যে সমস্ত যুদ্ধাপরাধী, তাদেরকে আদালতে আনা নেওয়া করা হয়েছে, কারো হাতে হাত করা পরানো দেখি নেই। তো সেই জায়গায় এই যে আপনি যে কথাটা বলছেন যে সরকারের বিবৃতি আমরা দেখি নেই, যে তাদের পক্ষে বা যারা সন্ত্রাস করলো, একজন সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়নি সেখানে। আপনারা দেখেছেন যে হ্যান্ড মাইক দিয়ে পিটিয়ে মাথা রক্তাক্ত করা হয়েছে, শরীর রক্তাক্ত করা হয়েছে, একজন বীর মুক্তিযোদ্ধার গলা চিপে ধরে ওয়ালের সাথে চেপে ধরে রাখা হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ যারা করেছে, মিডিয়ায় সেই ভিডিও ফুটেজ গুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এবং নবী ভাই বলেছেন যে তারা জামাত শিবিরের জঙ্গি সমর্থক সেই গোষ্ঠী।
সারা দেশটা আজকে যে উল্লম্ফন হচ্ছে বিভিন্ন নামে, বিভিন্ন সংগঠনের ব্যানারে, মূলত জামাত শিবিররা তারা এই মানে দুর্দণ্ড প্রতাপে এই সন্ত্রাস করে যাচ্ছে। এবং আমিও আশঙ্কা করি যে বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, এবং আমরা অনেকে এই নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনতে পারিনি। অনেকে বলেন যে ওনার বয়স হয়েছিল তখন 31-32 বছর বয়স, যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, উনি কেন মুক্তিযুদ্ধে যাননি? কিন্তু ওনার অন্তর্নিহিত কারণ পিছনে খুঁজে বের করা গেছে যে মুক্তিযুদ্ধে তো যাননি, উনি জীবদ্দশায় কোনোদিন আমাদের জাতীয় স্মৃতিসৌধ, আমাদের শহীদ মিনার বা জাতীয় যে মানে দিবসগুলা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত, সে কোনো দিবসে উনি কোনো কোথাও শ্রদ্ধা জানাতে যাননি। আরেকটা বিষয়, সম্প্রতি একটু গবেষণা করতে গিয়ে যে বের করেছি সেটা দেখেছি যে আমেরিকাতে মুসলিম সম্প্রদায়ের কিছু সংগঠন আছে, তার মধ্যে অন্যতম একটি সংগঠনের নাম ইকনা, ইসলামিক কনফারেন্স অফ নর্থ আমেরিকা, আর একটা আছে মোনা, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা। এই ইকনা প্রতি বছর তারা একটা করে কনভেনশন করে, 8,000-10,000 লোক নিয়ে পরিবার পরিজন সহ তারা কনভেনশন করে 3 দিন ব্যাপী। আমি একটি গবেষণা পত্রে সেখানে দেখলাম এই ইকনায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি কনভেনশনে সেখানে স্পন্সর করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে, এবং তিনি মানে one of the largest donor that convention. The following year উনি টেক্সাসের ডালাসে এই ইকনার আরেকটা কনভেনশনে উনি মেইন স্পন্সর মানে সেখানে, এবং তাকে পোর্ট্রেট করা হয়েছে সেখানে যে উনি দি প্যাট্রন অফ দি দাওয়া অ্যান্ড হিকমা, দাওয়া অ্যান্ড হিকমা। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে গ্রামীণ আমেরিকার তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফান্ডিং এই 8,000-10,000 মানুষের 3 দিন ব্যাপী যে একটা ইভেন্ট, সেই ইভেন্টের খরচ জোগাড় করতেছেন উনি, এবং সেখানে জামাতে ইসলামী তার হচ্ছে মেইন অর্গানাইজার এই সংগঠনের, এবং উনি দীর্ঘদিন ধরে দেশে এবং বিদেশে এই জামাতে ইসলামীকে ভিতরে ফাইন্যান্সিং করে আসতেছেন। তো সেই লোক ডিপ স্টেটের যে ফাইন্যান্সিং, যেখানে $50 মিলিয়ন বাংলাদেশে সরকার পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়েছে, যেটা আমেরিকার প্রেসিডেন্ট প্রকাশ্যে তার বক্তৃতায় বলেছেন। এছাড়া ইউএসএআইডি এবং জর্জ সরোসের